ক্লার্ক কোম্পানিতে ফিরে আসা মাত্রই বেশ কয়েকজন ক্ষুব্ধ শেয়ারহোল্ডার ঝড়ের গতিতে তার অফিসে এসে প্রবেশ করলেন। মিস্টার সামোনার, প্রসপেক্টাস টেকনোলজির সাথে আসলে কি ঝামেলা চলছে? আমি মাত্রই তাদের ম্যানেজারের সাথে কথা বললাম, সে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা সামোনার গ্রুপের সাথে আর কোনো ব্যবসায়িক সম্পর্ক রাখবে না। আপনি নিজে এই চুক্তির মধ্যস্থতা করেছিলেন, তাই এর সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে। সামোনার গ্রুপ যদি প্রসপেক্টাস টেকনোলজির চুক্তিটি হাতছাড়া করে, তবে তাদের অন্তত $100 মিলিয়ন ক্ষতি হবে। এর আগে নাইলার কারণে জেন ফার্মা এবং রেইনফোর্ড গ্রুপের সাথে চুক্তি বাতিলের যে ক্ষতি হয়েছিল, তার সাথে এই নতুন ধাক্কা যুক্ত হওয়ায় ক্লার্কের প্রতি শেয়ার হোল্ডারদের অসন্তোষ এখন চরমে পৌঁছেছে। ক্লার্ক মাথা তুলে তাদের ক্ষুব্ধ মুখের দিকে তাকাল। সে অত্যন্ত শান্ত গলায় বলল, দয়া করে আপনারা দুশ্চিন্তা করবেন না। আসলে কি ঘটেছে তা আমি নিজে খুঁজে বের করব এবং আপনাদের একটি স্পষ্ট ব্যাখ্যা দেব। এখনকার মতো আপনারা নিজেদের কাজে ফিরে যান। তা কিছুতেই হবে না। আপনাকে এখনই আমাদের সামনে ড্যামনকে ফোন করতে হবে, অন্যথায় আমরা আপনার ওপর ভরসা রাখতে পারছি না। ক্লার্কের দৃষ্টি মুহূর্তের মধ্যে শীতল হয়ে গেল যখন সে কোম্পানির 3% শেয়ারের মালিক জেসন ডিনসমোরের দিকে তাকাল। যদিও জেসনের শেয়ারের পরিমাণ খুব একটা বেশি ছিল না, কিন্তু কোম্পানির শুরুর দিনগুলোতে তার দাদু অনেক বড় অবদান রেখেছিলেন। সেই সূত্রে জেসন নিজেকে একজন প্রবীণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব মনে করত এবং প্রায়শই নিজের এক ধরনের বিশেষ অধিকার খাটিয়ে কথা বলত। অন্য যে কোনো সাধারণ দিন হলে ক্লার্ক হয়তো এই আচরণ সহ্য করে নিত, কিন্তু আজ তার নিজের মেজাজ এমনিতেই বিগড়ে ছিল, আর জেসন ঠিক এমন একটা সময়ে এসে ঝামেলা পাকাল। সে যেন নিজে থেকেই বিপদ ডেকে আনছিল। ক্লার্ক এক কুটিল বিদ্রূপের হাসি হাসল। মিস্টার ডিনসমোর, আপনার যদি এতই তাড়া থাকে, তবে আপনি নিজেই ফোনটা করছেন না কেন? আপনার যদি খুব ইচ্ছে থাকে, তবে আপনি আমার এই সিইও পদটাও নিজের দায়িত্বে নিয়ে নিতে পারেন। জেসনের মুখমণ্ডল অসন্তুষ্টিতে কালো হয়ে গেল। মিস্টার সামোনার, সিইও হওয়ার মতো যোগ্যতা আমার নেই। কিন্তু এই সমস্যার যদি কোনো সমাধান না হয়, তবে এই নোংরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি আপনার আবারও মিস্টার রিচার্ডের সাহায্য লাগবে? ক্লার্কের মুখের ভাব আরও কঠোর হয়ে উঠল। সে নিজের চোখ দুটো বিপজ্জনকভাবে সরু করে এক হিংস্র দৃষ্টিতে জেসনের দিকে তাকিয়ে রইল। সামনের বিপদ টের না পেয়ে জেসন উপহাসের সুরে বলেই চলল, আপনার বয়স এখন প্রায় 30 বছর। আমি যখন আপনার বয়সী ছিলাম, তখন মিস্টার রিচার্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কোম্পানি গড়ে তুলছিলাম। অথচ আপনাকে এখনও প্রতিটা বিপদে ওনার ওপর নির্ভর করতে হয়। এটা আসলেই লজ্জাজনক। জেসন কথা বলতে বলতে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে বাকি শেয়ারহোল্ডাররা যে তাকে থামার জন্য ইশারা করছিলেন, তা সে খেয়ালই করেনি। কথা শেষ করার পর সে লক্ষ্য করল পুরো ঘর জুড়ে এক অদ্ভুত ও থমথমে নীরবতা নেমে এসেছে। ক্লার্কের সেই বরফশীতল চাহনির মুখোমুখি হয়ে জেসন অবচেতনভাবেই এক কদম পিছিয়ে গেল, মনে মনে সে কিছুটা ভয় পেয়েছিল। সেই নিজের গলার আওয়াজ আরও উঁচুতে তুলে সেই ভয় ঢাকার চেষ্টা করে বলল, মিস্টার সামোনার, আপনি আমার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? আমি কি কোনো ভুল কথা বলেছি? ক্লার্ক এক কুটিল হাসি হাসল। না, মিস্টার ডিনসমোর, আপনি একদম ঠিক কথা বলেছেন। তাহলে এখনই ড্যামনকে ফোন করুন। জেসন আবার চাপ দিল। বাকি শেয়ারহোল্ডাররা নিজেদের মধ্যে অস্বস্তিকর দৃষ্টি বিনিময় করতে লাগলেন, তারা এই ঝামেলার মধ্যে ফেঁসে যেতে চাইছিলেন না। মিস্টার সামোনার, আমার কিছু জরুরি নথিপত্র দেখার আছে। আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আমারও একটু পরেই একজন ক্লায়েন্টের সাথে দেখা করার কথা আছে। এখনই না বেরোলে আমার দেরি হয়ে যাবে। বাকি শেয়ার হোল্ডাররা যেভাবে তড়িঘড়ি করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তা দেখে জেসন মনে মনে তাদের এই ভীরুতাকে ধিক্কার জানাল। ক্লার্কের চোখ তখনও জেসনের ওপর স্থির ছিল। মিস্টার ডিনসমোর, আমার যদি ঠিকঠাক মনে থাকে, তবে আপনার নাতিও তো এই সামোনার গ্রুপেই কাজ করে, তাই না? জেসনের মুখের সেই দম্ভ মুহূর্তেই ম্লান হয়ে গেল। হ্যাঁ, কিন্তু কেন? ক্লার্ক হাসল। ওহ, তেমন কিছু নয়। আমার শুধু মনে পড়ল যে সে সম্প্রতি কাজে একটা বড় ভুল করেছে। তার কথা বলার ধরনটি ছিল খুবই সাধারণ, যেন সে আবহাওয়া নিয়ে গল্প করছে, কিন্তু এর ভেতরের আসল অর্থ বুঝতে পেরে জেসন ভেতরে ভেতরে শিউরে উঠল। তার চোখ তখন নিজের অপরাধবোধের কথা বলছিল। সে এখনও কম বয়সী। মানুষ মাত্রই ভুল হতে পারে। মিস্টার সামোনার, আপনিও তো একসময় এই লাইনে নতুন ছিলেন। জেসন যুক্তি দেখানোর চেষ্টা করল।
মিস্টার ডিনসমোর, আমি নতুন থাকা অবস্থাতেও কোম্পানি ফান্ডসের করার মতো জঘন্য ভুল কখনো করিনি। অন্য শেয়ার হোল্ডাররা যদি এই সত্যিটা জানতে পারেন, তবে আপনার নাতি কেবল তার চাকরিই হারাবে না, বরং তার চেয়েও বড় কথা, তাকে জেলেও যেতে হতে পারে। আপনি আমার সাথে একমত তো? অন্য শেয়ার হোল্ডাররা যদি এই সত্যিটা জানতে পারেন, তবে আপনার নাতি কেবল তার চাকরিই হারাবে না, বরং তার চেয়েও বড় কথা, তাকে জেলেও যেতে হতে পারে। আপনি আমার সাথে একমত তো? ক্লার্কের মুখে হাসি থাকলেও জেসন তার মেরুদণ্ড বেয়ে এক শীতল স্রোত নেমে যেতে অনুভব করল, যা তাকে চরম অস্বস্তিতে ফেলে দিল। দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে সে অবশেষে কোনোমতে বলতে পারল, মিস্টার সামোনার, আমার নাতি আসলে ইচ্ছে করে এটা করেনি। এবারকার মতো ওকে মাফ করে দিন, আমি কথা দিচ্ছি সে আর কোনোদিন এমন বোকা ভুল করবে না। জেসনের চোখে মুখে ভয়ের ছাপ দেখেও ক্লার্কের মনে বিন্দুমাত্র সহানুভূতির উদয় হল না। মনে হচ্ছে আপনার নাতি খুব একটা আহামরি কিছু নয়। বয়স 20 এর কোঠায় পার হয়ে যাওয়ার পরেও তাকে বাঁচানোর জন্য আপনাকে এভাবে হাত জোর করতে হচ্ছে। ক্লার্ক যে তার নিজের আগের কথাগুলোই তাকে ফিরিয়ে দিচ্ছে, তা বুঝতে পেরে জেসনের মনের ভেতর প্রচণ্ড ক্ষোভ উথলে উঠল। তা সত্ত্বেও সে নিজের সমস্ত হতাশা গিলে নিল এবং দাঁতকিরমির করে বলল, মিস্টার সামোনার, আমার নাতিকে সঠিকভাবে শিক্ষা না দিতে পারাটা আমারই ব্যর্থতা ছিল। আপনি যেখানে নিজের নাতিকেই শাসন করতে পারেন না, সেখানে আমার দিকে আঙুল তোলার কোনো অধিকার আপনার নেই, ক্লার্ক পাল্টা জবাব দিল। জেসন নিজেকে চরম অপমানিত বোধ করল, তবুও মুখে একটি জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল, অবশ্যই। তা আমার নাতির ভুলের বিষয়ে, ভবিষ্যতে কোন কথাটা বলা উচিত আর কোনটা বলা উচিত নয়, তা যদি আপনি মাথায় রাখতে পারেন, তবে আপনার নাতির কোনো ক্ষতি হবে না, ক্লার্ক সতর্ক করে দিল। জেসন দ্রুত বলল, আমি বুঝতে পেরেছি, মিস্টার সামোনার। অফিস থেকে বের হওয়ার পর জেসনের মুখমণ্ডল রাগে অন্ধকার হয়ে গেল। ক্লার্কের এই অহংকার দেখে জেসন মনে মনে প্রতিজ্ঞা করল যে সে তাকে এর একটা ভালো শিক্ষা দিয়ে ছাড়বে। এদিকে নিজের অফিসে বসে ক্লার্ক ড্যামনকে কল করল। আঙ্কেল ড্যামন, এসবের মানে কি? হাসপাতালে যা ঘটেছে, তার প্রতিশোধ নিতে তুমি এখন আমাকে লক্ষ্যবস্তু বানাচ্ছ? ড্যামনের শীতল কণ্ঠস্বর উত্তর দিল, সামোনার গ্রুপের সাথে চুক্তি বাতিলের সিদ্ধান্তটি বোর্ড অব ডিরেক্টরস এর পক্ষ থেকে নেওয়া হয়েছে। ক্লার্ক নাক শীতকাল, আমাকে এসব আবল তাবল কথা শুনিও না। তুমি কি ভাবো আমি জানি না যে প্রসপেক্টাস টেকনোলজির আসল হর্তাকর্তা তুমি নিজেই? তুমি যদি নিজে দ্বিমত পোষণ করতে, তবে সামোনার গ্রুপের সাথে চুক্তি বাতিল করার সাহস এই কোম্পানিতে কারও হতো না। গত কয়েক বছরে আমি সামোনার গ্রুপকে অনেক সাহায্য করেছি। এখন এই যৌথ ব্যবসা চালু রাখলে কেবল লোকসানি হবে, তাই চুক্তি বাতিল করাটাই একটি যৌক্তিক সিদ্ধান্ত, ড্যামন উত্তর দিল। ক্লার্ক দাঁত কিরমির করে অত্যন্ত রাগান্বিত গলায় বলল, জেন ফার্মা এবং রেইনফোর্ড গ্রুপের সাথে চলা বিতর্কটি মাত্র শেষ হল, আর এর মধ্যেই তুমি সামোনার গ্রুপের সাথে চুক্তি বাতিল করলে। তুমি যে স্পষ্ট আমাকেই টার্গেট করছ, তা পানির মতো পরিষ্কার। তুমি বড্ড বেশি ভাবছ। আমি কখনো ব্যবসার সাথে ব্যক্তিগত বিষয় গুলিয়ে ফেলি না। আমার একটা মিটিং আছে, এখন রাখছি, কথা বলে ড্যামন ফোনটি কেটে দিল। ক্লার্কের মেজাজ একদম সপ্তমে চড়ে গেল। সে যখন ড্যামনকে আবার কল করার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই হঠাৎ জর্ডিন কল করল। বিরক্ত হয়ে সে কলটি কেটে দিল, কিন্তু জর্ডিন নাছোড়বান্দার মতো বারবার কল করতেই লাগল, যার কারণে সে ড্যামনের সাথে আর যোগাযোগ করতে পারছিল না। প্রচণ্ড রেগে সে অবশেষে ফোনটি ধরল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এখন অফিসে আছি। ক্লার্কের এই আকস্মিক চিৎকারে জর্ডিন বেশ চমকে গেল। খানিকটা সময় পর সে অত্যন্ত ভয়ার্ত কণ্ঠে বলল, ক্লার্ক, আমি তোমাকে কাজের সময় বিরক্ত করতে চাইনি, কিন্তু আমার মনে হচ্ছে বাজার করে বাড়ি ফেরার সময় কেউ একজন আমার পিছু নিয়েছিল। আমার বড্ড ভয় করছে। তার কণ্ঠস্বর কাঁপছিল, এবং তাতে কান্নার আভাস স্পষ্ট ছিল। হঠাৎ করেই তার মাথায় একটা বিষয় এল। সে জর্ডিনের সাথে দেখা করার সময় সবসময় অত্যন্ত সতর্ক থাকত, তাই অন্য কারো পক্ষে তার সন্ধান পাওয়া প্রায় অসম্ভব। এই কাজের পেছনে সবচেয়ে বড় সন্দেহভাজন হতে পারে নাইলা অথবা ড্যামন। এই চিন্তা আসতেই তার মুখের ভাব আরও গম্ভীর হয়ে উঠল। এই নিয়ে তুমি একদম চিন্তা করো না, সে জর্ডিনকে আশ্বস্ত করে বলল। আমি তোমাকে পাহারা দেওয়ার জন্য এবং কে তোমার পিছু নিচ্ছে তা খুঁজে বের করার জন্য কয়েকজন লোক পাঠাচ্ছি। ফোনটি রাখার পর ক্লার্ক মাইকেলকে তার অফিসে ডেকে পাঠাল।
জর্ডিনের সুরক্ষার জন্য দুজন লোক পাঠাও এবং আসলেই কেউ তার পিছু নিচ্ছে কি না তা ভালোভাবে তদন্ত করো। ঠিক আছে, মিস্টার সামোনার, মাইকেল উত্তর দিল। সেদিন সন্ধ্যায় নাইলা যখন হাসপাতালের বিছানায় বসে স্যুপ খাচ্ছিল, ঠিক তখনই ঘরের দরজাটা সজোরে ধাক্কা দিয়ে খুলে গেল। ক্লার্ক অত্যন্ত ঠান্ডা মুখে ঘরের ভেতর প্রবেশ করল। সে ভ্রু কুঁচকে বলল, ক্লার্ক, রাতের খাবার খাওয়ার সময় তোমার কি আমার মেজাজটা এভাবে বিগড়ে দেওয়া খুব জরুরি? ক্লার্ক তার দিকে অত্যন্ত ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি জর্ডিনের ওপর নজর রাখার জন্য লোক লাগিয়েছ কেন? নাইলা খানিকটা থামল, তারপর অত্যন্ত শান্ত গলায় উত্তর দিল, আমি যদি ওর ওপর নজর না রাখি, তবে কিভাবে জানব যে তুমি কখন আবার আমার সাথে মিথ্যা বলে ওর সাথে দেখা করতে যাচ্ছ? ক্লার্ক প্রথমে ভ্রু কুঁচকাল, কিন্তু তারপরেই হঠাৎ তার মুখের ভাব একদম শিথিল হয়ে গেল। নাইলা, তুমি এখনও আমার পরোয়া করো, তাই না? তা না হলে তারা কখন দেখা করছে তা জানার জন্য সে জর্ডিনের পেছনে লোক খাটিয়ে নজর রাখতে যেত না। নাইলা মাথা তুলে তার দিকে তাকাল এবং তার চোখের কোণে এক ধরনের আনন্দের ঝিলিক দেখতে পেল। সে মনে মনে ভাবল, এই লোকটার আত্মবিশ্বাস সত্যিই আকাশচুম্বী, সে এখনও বিশ্বাস করে যে নাইলা তাকে পছন্দ করে। তা সত্ত্বেও তার এই ভুল বোঝাবুঝিটি নাইলার জন্য বেশ উপকারী হল, যা তাকে অনেক বড় ঝামেলা থেকে বাঁচিয়ে দিল। আমি শুধু বারবার প্রতারিত হতে চাই না, আর তোমার মিথ্যের ঝুড়ির মধ্যে বেঁচে থাকতেও আমার কোনো ইচ্ছে নেই, সে উত্তর দিল। তার এই শীতল মনোভাব ক্লার্ককে আরও বেশি নিশ্চিত করে তুলল। সে বিশ্বাস করতে শুরু করল যে নাইলার সাম্প্রতিক এই সমস্ত আচরণ আসলে কেবল তার মনোযোগ আকর্ষণ করার এবং জর্ডিনের কাছ থেকে তাকে ফিরিয়ে আনার একটা কৌশল মাত্র। সে নাইলাকে খুব ভালো করেই চেনে। সে যদি তাকে ভালো না বাসত, তবে কোনোদিনই এই বাড়িতে ফিরে আসত না। আর ড্যামনের কাছাকাছি যাওয়াটাও ছিল তাকে হিংসে করানোর আরেকটা উপায়। নাইলা, আমি তোমাকে কথা দিচ্ছি, জর্ডিনের প্রতি আমার কোনো অনুভূতি নেই। আমি কেবল তোমাকেই ভালোবাসি, তাই তোমার আর ওর ওপর নজর রাখার কোনো প্রয়োজন নেই। ওর সন্তান প্রসব হওয়া মাত্রই আমি ওকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেব, সে প্রতিশ্রুতি দিল। কি চমৎকার নাটক! এই লোকটা এতটা নির্লজ্জের মতো এই কথাগুলো কিভাবে এত সহজ মুখে বলতে পারল? নাইলা তার চোখের কোণে এক চিলতে বিদ্রুপ নিয়ে তার দিকে তাকাল। আর ওর সেই সন্তানের কি হবে? ক্লার্ক কিছুটা ইতস্তত করল, তারপর বেশ গম্ভীর মুখে উত্তর দিল, আমাদের বিয়ের এতগুলো বছর কেটে যাওয়ার পরেও তো কোনো সন্তান হল না। তুমি যদি রাজি থাকো, তবে আমরা ওই বাচ্চাটাকে আমাদের নিজেদের সন্তানের মতোই বড় করতে পারি। সে যে সন্তান জন্মদানে অক্ষম, ক্লার্কের কথার মধ্যে লুকিয়ে থাকা এমন ইঙ্গিত শুনে নাইলা এক কুটিল হাসি হাসল। অন্য কারো বাচ্চাকে নিজের কোলে মানুষ করার কোনো শখ আমার নেই। আর তুমি কি সত্যিই ভেবেছ যে আমার স্বামী এবং তার রক্ষিতার সন্তানকে আমি কখনো মেনে নেব? সে ক্লার্কের এই ভুল ধারণাটা ভেঙে দিতে চাইল। সে কি ভেবেছে যে নাইলা এই বাড়িতে ফিরে এসেছে মানেই সে তার সমস্ত অন্যায় মুখ বুজে সহ্য করে নেবে? ক্লার্কের মুখ মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। সে বলল, তুমি যদি বাচ্চাটাকে বড় করতে না চাও, তবে আমি তোমাকে জোর করব না। আমি ওই বাচ্চাকে কখনো তোমার চোখের সামনেও আসতে দেব না। নাইলা নিজের চোখ নিচু করে নিল, সে কিছুই বলল না, কারণ সে এখনই ক্লার্কের সাথে সমস্ত সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে পারছিল না। আর জর্ডিন ও তার বাচ্চার কি হবে তা নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না। যার মনে ক্লার্কের জন্যই কোনো জায়গা নেই, সে কেন এই সমস্ত অপ্রাসঙ্গিক মানুষের কথা ভেবে নিজের সময় নষ্ট করবে? তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আমি তোমাকে আগেও বলেছি, তুমি আগে এই নোংরা ঝামেলা মেটাও, তারপর আমরা আমাদের সম্পর্কের বিষয় নিয়ে কথা বলবো, নাইলা বলল। নাইলার চোখে সেই চেনা জেদ দেখে ক্লার্ক একটা দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে চাইল নাইলা যদি জর্ডিনের মতো একটু নরম ও শান্ত স্বভাবের হতো এবং এতটা একগুঁয়ে না হতো। তাদের এই ধনী সমাজে তার মতো মর্যাদার পুরুষদের এমন টুকটাক সম্পর্ক বা পরকীয়া প্রায় সবারই থাকে। বাকি স্ত্রীরা যদি তা সহজে মেনে নিতে পারে, তবে সে কেন পারছে না? গত কয়েক বছরে সে কি নাইলাকে রানী করে রাখেনি? সেই সামান্য একটা ভুল করেছে দেখেই তাকে এভাবে তিলে তিলে শাস্তি পেতে হবে। যদিও ক্লার্ক জানত যে নাইলা মনে মনে তাকে ভালোবাসে, তবুও সে ভেতরে ভেতরে বড্ড ক্লান্ত বোধ করছিল। অফিসের কাজের এত চাপ সামলে ঘরে ফেরার পর নাইলার এই বরফশীতল আচরণ তার মানসিক চাপকে আরও বাড়িয়ে দিচ্ছিল। নিজের খেয়াল রেখো, আমার অফিসে কিছু কাজ বাকি আছে,
তাই আমি এখন আসছি। তোমার জন্য আমি একজন নার্স ঠিক করে দিয়েছি। কোনো কিছুর প্রয়োজন হলে ওনাকে বলো। ক্লার্ক বলল এবং ঘর থেকে বেরিয়ে গেল। হাসপাতাল থেকে বের হওয়ার পর সে গাড়ি চালিয়ে সোজা জর্ডিনের বাড়ির দিকে রওনা দিল। জর্ডিন যখন দরজা খুলল এবং ক্লার্ককে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল, তার চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। ক্লার্ক, তুমি এই সময়ে এখানে? রাতের খাবার খেয়েছ কি? আমি মাত্রই খেতে বসছিলাম। তুমিও কি আমার সাথে খাবে? জর্ডিনের এই নিঃস্বার্থ ও পরম ভালোবাসা মুহূর্তের মধ্যে ক্লার্কের মনকে শান্ত করে দিল, যা নাইলার সাথে কথা বলার পর থেকে চরম অশান্ত হয়ে উঠেছিল। সে মুখে এক চিলতে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল। আমি এখনও কিছু খাইনি, ক্লার্ক বলল। তাহলে হাতমুখ ধুয়ে এসো। আমি খাবার রেডি করছি, জর্ডিন পরম মমতায় উত্তর দিল। সারা সন্ধ্যাব্যাপী জর্ডিন তার সারাদিনের নানা খুঁটিনাটি গল্প করল। আর ক্লার্ক অনুভব করল তার মনটা ধীরে ধীরে জর্ডিনের দিকেই ঝুঁকে পড়ছে। অতীতে নাইলার প্রতি তার গভীর অনুভূতি থাকা সত্ত্বেও, নাইলার এই অনবরত বরফশীতল আচরণ সেই ভালোবাসাকে দিন দিন ম্লান করে দিচ্ছিল। এদিকে, রাতের খাবার শেষ করে নাইলা যখন একটু হাঁটার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই পিটের কাছ থেকে তার ফোনে একটি কল এল। মিস জেস্টন, আপনার স্বামীর লোকজনেরা আমাকে খুঁজে বের করেছে। তারা আমাকে জর্ডিনের কাছ থেকে দূরে থাকার জন্য করা হুঁশিয়ারি দিয়েছে, অন্যথায় তারা পুলিশে খবর দেবে বলে হুমকি দিয়েছে, পিট বলল। পিট যখন থেকে হ্যারিস ফার্মাসিউটিক্যালসের সেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছিল, তখন থেকেই সে তার একজন সহকারীকে জর্ডিনের ওপর নজর রাখার দায়িত্বে লাগিয়েছিল। দুর্ভাগ্যবশত, সেই সহকারীটি এই কাজে বেশ অনভিজ্ঞ ছিল এবং খুব দ্রুতই ক্লার্কের লোকেদের হাতে ধরা পড়ে যায়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার আর ওর ওপর নজর রাখার প্রয়োজন নেই। আমি কিছুক্ষণের মধ্যেই তোমার পাওনা টাকাটা ট্রান্সফার করে দিচ্ছি, নাইলা বলল। সে এতদিন জর্ডিনের ওপর নজর রাখছিল যাতে ক্লার্কের পরকীয়ার অকাট্য প্রমাণ হাতে পাওয়া যায়, কিন্তু এখন আর তার কোনো প্রয়োজন আছে বলে মনে হচ্ছিল না। একবার যদি সে সাইরাসকে জেলে পাঠানোর মতো প্রয়োজনীয় তথ্য প্রমাণ জোগাড় করে ফেলতে পারে, তবে ক্লার্ক নিজেই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তাকে ডিভোর্স দিতে রাজি হয়ে যাবে। ফোনটি রাখার পর, নাইলা টাকাটা পাঠিয়ে দিল এবং পুরনো একটি দিনের কথা মনে করার চেষ্টা করল, যেদিন সে সাইরাসকে পড়ার ঘরে বসে ড্যামনের কাছ থেকে টাকা ধার চাওয়ার বিষয়ে আড়ি পেতে শুনেছিল। সে তাদের এই তদন্তের অগ্রগতি কতটুকু হল, তা জানার জন্য পিটকে আরেকটি মেসেজ করার সিদ্ধান্ত নিল। যদিও পিট সাথে সাথে কোনো উত্তর দিল না, তবে নাইলা তা নিয়ে খুব একটা মাথা ঘামাল না, কারণ সে জানত পিট প্রায়শই কাজে বড্ড ব্যস্ত থাকে। হঠাৎ করেই, তার হাসপাতালের ঘরের দরজাটা খুলে গেল এবং ডেমন হাতে একটি খাবারের পাত্র নিয়ে ঘরের ভেতর প্রবেশ করল। একটি সাদা শার্টের ওপরের কয়েকটা বোতাম খোলা অবস্থায় তাকে বেশ শান্ত ও আকর্ষণীয় দেখাচ্ছিল, যেখান থেকে তার গায়ের তামাটে চামড়া ও কলারবোন স্পষ্ট বোঝা যাচ্ছিল। তার নিখুঁতভাবে তৈরি ট্রাউজারটি তার লম্বা পা দুটোকে আরও আকর্ষণীয় করে তুলেছিল, যা তাকে দেখতে একদম রূপকথার রাজপুত্রের মতো লাগছিল। নাইলা ক্ষণিকের জন্য পলকহীন দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থমকে রইল। ডেমন যখন তার একদম কাছাকাছি এসে পৌঁছাল, তখন সে বেশ অস্বস্তি নিয়ে নিজের চোখ দুটো অন্যদিকে সরাল। আঙ্কেল ডেমন, আপনার এভাবে কষ্ট করে আসার কোনো প্রয়োজন ছিল না। ডাক্তার বলেছেন আর মাত্র কয়েক দিনের মধ্যেই আমাকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হবে, নাইলা বলল। ডেমন যখন তার পাশে এসে বসল, তখন তার শার্ট থেকে আসা হালকা সুগন্ধি নাইলাকে চারপাশ থেকে জড়িয়ে ধরল, যা তার ভেতরের জমে থাকা শ্বাসকে কিছুটা হালকা করে দিল। সে নাইলার ঠিক পাশটিতে বসল, খাবারের পাত্রটি খুলল এবং এক বাটি গরম চিকেন স্যুপ তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি যদি তোমাকে দেখতে না আসি, তবে তা কি এক ধরনের অকৃতজ্ঞতা হবে না? আঙ্কেল ডেমন, আমি আপনাকে আগেও বলেছি যে বারে আপনি আমাকে বাঁচিয়েছিলেন, আর এবার আমি নিজের গায়ে ছুরির আঘাত নিয়ে কেবল সেই ঋণটুকুই শোধ করলাম। নাইলা পাল্টা জবাব দিল। ডেমন অত্যন্ত শান্ত দৃষ্টিতে তার দিকে তাকাল। আগে স্যুপটা খেয়ে নাও। সে মনে মনে খুব ভালো করেই জানত যে নাইলার মনে যদি সত্যিই তার জন্য কোনো অনুভূতি না থাকত এবং সে যদি কেবল ঋণ শোধ করার জন্যই এই কাজ করত, তবে সে কখনোই নিজের অবচেতন মন থেকে ডেমনকে বাঁচাতে নিজের জীবন বাজি রাখত না। সর্বোপরি, নিজের জীবন রক্ষা করাটা মানুষের জন্মগত স্বভাব। নাইলা সামান্য ভ্রু কুঁচকাল, তার মনে হল ডেমন তার কোনো কথাই কান দিয়ে শুনছে না। সে তাকে উদ্দেশ্য করে বলল, আমি ইতিমধ্যেই রাতের স্যুপ খেয়ে নিয়েছি। ডেমন আর জোর করল না,
সে স্যুপের বাটিটা আবার আগের জায়গায় রেখে দিল। তাহলে না হয় পরেই খেয়ে নিও। পুরো ঘর জুড়ে আবার এক গভীর নীরবতা নেমে এল। ডেমন যখন সেখান থেকে যাওয়ার কোনো লক্ষণই দেখাচ্ছিল না, তখন নাইলা আর নিজের ভেতরের বিরক্তি চেপে রাখতে পারল না। আঙ্কেল ডেমন, আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। আপনি এখানে থাকলে আমার বড্ড অসুবিধা হচ্ছে। ডেমন মাথা নাড়ল এবং বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আমি ওই সোফাটায় গিয়ে বসছি। তুমি নিশ্চিন্তে ঘুমাও, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডেকে নিও। নাইলা সম্পূর্ণ নির্বাক হয়ে গেল। সে তো এই অর্থে কথাটা বলতে চায়নি। সেই নিজের দাঁত শক্ত করে চেপে ধরে বলল, আঙ্কেল ডেমন, আপনার এখানে উপস্থিতি আমাকে চরম অস্বস্তির মধ্যে ফেলছে। আমি আশা করব আপনি এবার এখান থেকে চলে যাবেন। ডেমন ক্ষণিকের জন্য থামল এবং তার দিকে তাকিয়ে নিজের একটি ভ্রু ওপরে তুলল। তোমার এই কথাটার মানে কি আমি এভাবে ধরে নেব যে তুমি মনে মনে আমার পরোয়া করো? আর সে কারণেই আমার এখানে থাকাটা তোমাকে এতটা অস্বস্তিতে ফেলছে? নাইলা ভ্রু কুঁচকাল। আঙ্কেল ডেমন, আমি এই বিষয়টি আপনাকে অনেকবার বুঝিয়ে বলেছি। এরপরেও আপনি যদি নিজের মতো করে ভেবে নিতে চান, তবে আপনাকে আটকানোর সাধ্য আমার নেই। ডেমন হাসল, তার মুখের সেই চেনা শীতল ভাবটি ক্ষণিকের জন্য নরম হয়ে এল। তার সেই হাসির দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেওয়া সত্যিই বেশ কঠিন ছিল। নাইলা, তুমি আমাকে পছন্দ করো, এই সত্যিটুকু স্বীকার করা কি আসলেই এতটা কঠিন? তার সেই গভীর ও কালো চোখের তীক্ষ্ণ চাহনির সামনে নাইলার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য দ্রুততর হয়ে উঠল। সে হাসপাতালের পোশাকের কোণটা শক্ত করে চেপে ধরল। তার মনে হতে লাগল পরিস্থিতি ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দীর্ঘক্ষণ নীরব থাকার পর সেই নিজের ঠোঁট দুটো শক্ত করে চেপে ধরে বলল, আঙ্কেল ডেমন, সম্পর্কে আমি আপনার ভাইপোর স্ত্রী। আপনি এখন যেসব কথা বলছেন, সেগুলো যদি কোনোভাবে বাইরে জানাজানি হয়ে যায়, তবে তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তা কি আপনি জানেন? আমি তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে পারব, ডেমন দৃঢ়তার সাথে দাবি করল। নাইলা মৃদু গলায় একটু হাসল। ক্লার্কও বিয়ের আগে ঠিক এই ধরনের কথাই বলত, কিন্তু সেটা আমাদের বিয়ের পর তাকে অন্য নারীর সাথে পরকীয়া করা থেকে আটকে রাখতে পারেনি। একটা পুরুষ যখন কোনো নারীর মন জয় করতে চায়, তখন সে মুখে যা ইচ্ছে তাই বলতে পারে। কিন্তু পরবর্তীতে সে তার সেই সব কথা কতটা কাজে প্রমাণ করতে পারবে, তা সম্পূর্ণ অন্য বিষয়। ড্যামনের মুখমণ্ডল অন্ধকার হয়ে গেল। আমি ওর মতো নই। নাইলা মাথা নাড়ল এবং অত্যন্ত গম্ভীর মুখে তার দিকে তাকিয়ে বলল, পার্থক্যটা ঠিক কোথায়? আপনি চান আমি স্বীকার করি যে আমি আপনাকে পছন্দ করি, আর তারপর কি হবে? আপনার সাথে লুকিয়ে লুকিয়ে সম্পর্ক রাখব? তাহলে আমার আর ক্লার্কের মধ্যে তফাতটা কোথায় রইল? ডেমন তাকে অনেক বড় বড় বিপদ থেকে বাঁচিয়েছে, বিশেষ করে তার জীবনের সবচেয়ে কঠিন ও অন্ধকার মুহূর্তগুলোতে সে পাশে এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে তার মন গলে যায়নি, এমন কথা বলাটা সম্পূর্ণ মিথ্যা হবে। কিন্তু তার মানে এই নয় যে সে নিজের সমস্ত নীতি আদর্শ বিসর্জন দিয়ে এমন এক ব্যক্তিকে পরিণত হবে, যাকে সে নিজে মনে মনে সবচেয়ে বেশি ঘৃণা করে। আমি তোমাকে ক্লার্কের কাছ থেকে ডিভোর্স নিতে সাহায্য করতে পারি, ডেমন প্রস্তাব দিল। নাইলা তার দিকে তাকিয়ে বুঝতে পারল যে এই লোকটা আসলে তাকে বিন্দুমাত্র চেনে না। অবশ্য সেটাই স্বাভাবিক, তার মতো অত্যন্ত প্রভাবশালী ও উঁচুতলার একজন মানুষের পক্ষে নাইলার মতো সাধারণ একজনের পরিস্থিতি ও মানসিক অবস্থা অনুধাবন করা কোনোভাবেই সম্ভব নয়। আঙ্কেল ডেমন, আমার প্রতি আপনার এই ভালো লাগাটা আসলে সাময়িক একটা মোহ ছাড়া আর কিছুই নয়। আপনি কখনোই আমাকে আপনার সমকক্ষ ভাবেননি। যদি ভাবতেন, তবে এত বড় একটা কথা এত সহজে আপনার মুখ থেকে বের হতো না, সে পাল্টা যুক্তি দিল। ড্যামনের মুখের ভাব আরও কঠোর হয়ে উঠল এবং ঘরের ভেতরের পরিবেশ যেন আরও বেশি ঠান্ডা ও থমথমে হয়ে গেল। তোমার কি সত্যিই মনে হয় আমি তোমার জন্য যা কিছু করেছি, তা কেবল আমার ক্ষণিকের কোনো খামখেয়ালিপনা ছিল? এদিকে হাসপাতালের ঘরের বাইরে দাঁড়িয়ে সিন্ডি চরম বিস্ময় ও প্রচণ্ড রাগে স্তব্ধ হয়ে জমে গিয়েছিল। ড্যামনের মনে নাইলার জন্য অনুভূতি রয়েছে? এটা কিভাবে সম্ভব? সে তো তার নিজের আপন ভাইপোর স্ত্রী। আর নাইলা, ওই অলক্ষী মেয়েটা, যে নিজে কোনোদিন মা হতে পারবে না। সামনার পরিবারের মতো এত বড় ঘরে বিয়ে হওয়াটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভাগ্য, অথচ তাতেই তার মন ভরেনি। এখন সে আবার নিজের স্বামীর আঙ্কেলকে পটানোর দুঃসাহস দেখাচ্ছে। এই মেয়েকে প্রথম দিনই এই পরিবারে স্থান দেওয়াটাই মস্ত বড় ভুল হয়েছিল।
সিন্ডির মনের ভেতর তখন তীব্র ইচ্ছা জাগছিল যে সে এখনই ঘরের ভেতর ঝড় তুলে প্রবেশ করবে এবং তাদের দুজনকে চরম অপমান করবে, কিন্তু দরজার হাতলের ওপর গিয়ে তার হাতটা যেন ভয়ে জমে গেল। ড্যামনের মুখোমুখি হওয়ার পর তার পরিণাম কি হতে পারে তা চিন্তা করতেই সে ভেতরে ভেতরে শিউরে উঠল। সে যদি কোনোভাবে ড্যামনের সাথে শত্রুতা তৈরি করে ফেলে, তবে ড্যামন হয়তো এক নিমেষেই ক্লার্কের পুরো ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। এমনকি স্বয়ং ড্যামনের বাবা মাও তাকে শাসন করার সাহস পান না। একটা দীর্ঘ ও ভারী দীর্ঘশ্বাস ফেলে সিন্ডি তড়িঘড়ি করে সেখান থেকে চলে গেল। ঘরের ভেতরে নাইলা অত্যন্ত শান্ত ও স্বাভাবিক থেকে ড্যামনের দিকে তাকাল। যদি এটা কেবল ক্ষণিকের খামখেয়ালিপনা না হয়ে থাকে, তবে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, আমি যদি ক্লার্ককে ডিভোর্স দিয়ে দিই, আপনি কি আমাকে বিয়ে করবেন? সে সরাসরি প্রশ্ন করল। ড্যামন ভ্রু কুঁচকে সম্পূর্ণ নীরব হয়ে রইল। বিয়ে নিয়ে সে নিজের জীবনে কোনোদিনই গুরুত্ব দিয়ে কিছু ভাবেনি। তার এই নীরবতা দেখে নাইলা ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি ফুটিয়ে তুলল। আঙ্কেল ড্যামন, আমার বয়স এখন প্রায় ৩০ বছর। ১৮ বছরের একটা মেয়ের মতো সময় নষ্ট করার মতো বিলাসিতা বা সুযোগ আমার কাছে আর নেই। আমি যদি ক্লার্কের সাথে সম্পর্ক ছিন্ন করি, তবে আমার পরবর্তী সম্পর্কটি কেবল বিয়ের উদ্দেশ্যেই হবে। অন্য কোনো পুরুষকে নিজের পায়ে দাঁড় করাতে বা তাকে মানসিকভাবে বড় করতে সে নিজের জীবনের আরও ৮টি বছর কোনোভাবেই নষ্ট করবে না। ড্যামনের মতো সামাজিক মর্যাদা ও অহংকার যার রয়েছে, সে কখনোই সমাজের চোখে একজন ডিভোর্সি নারীকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলবে না। তাছাড়া নাইলাকে এখনও সাইরাসের সেই পুরনো অপরাধের হিসাব মেটাতে হবে। তাই সব দিক বিবেচনা করলে ড্যামন আর তার মধ্যকার কোনো ভবিষ্যৎ কখনোই সম্ভব নয়। ড্যামন ঘর থেকে চলে যাওয়ার পর নাইলার আর বাইরে গিয়ে হাঁটার মতো মেজাজ রইল না। সে বিছানায় শুয়ে কিছুক্ষণ ফোনে ঘাটাঘাটি করল এবং তারপর চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করল। এদিকে সিন্ডি বাড়িতে ফিরে অনেক চিন্তাভাবনা করার পর ক্লার্ককে ফোন করে যত দ্রুত সম্ভব বাড়ি চলে আসার জন্য বলল। মা, কি এমন জরুরি কথা যে আমাকে এত তাড়া দিয়ে ডাকলে? ক্লার্ক তার মায়ের ঠিক মুখোমুখি সোফায় বসে বেশ বিভ্রান্ত মুখে জিজ্ঞেস করল। সিন্ডি একটি গভীর দীর্ঘশ্বাস নিল। তুমি কি নাইলা আর ড্যামনের মধ্যকার বিষয়ের কিছু জানো? ক্লার্কের মুখের ভাব মুহূর্তের মধ্যে বদলে গেল, আর তা দেখে সিন্ডি দাঁত কিরমির করে উঠল। তার মানে তুমি আগে থেকেই জানতে? ওই মেয়েটার এত বড় সাহস যে সে তোমার পিঠে ছুরি মেরে পরকিয়া করছে? নাইলাকে নিয়ে মায়ের মুখ থেকে এমন কঠোর ও কটু কথা শুনে ক্লার্ক নিজের ভ্রু কুঁচকাল। মা, বিষয়টি তুমি যেভাবে ভাবছ ঠিক তেমন নয়। এর সাথে নাইলার কোনো সম্পর্ক নেই। যা করার আঙ্কেল ড্যামন নিজেই নিজের সীমানা পেরিয়ে করছে। সিন্ডি এক কুটিল উপহাসের হাসি হাসল। নিজের সীমানা পেরিয়ে করছে? তুমি কি আমাকে বোকা ভাবো? নাইলা যদি নিজে থেকে ড্যামনকে ইশারা ইঙ্গিত না দিত বা তার কাছাকাছি যাওয়ার চেষ্টা না করত, তবে ড্যামনের মতো মানুষ কি ওর দিকে ফিরেও তাকাত? ক্লার্কের মুখমণ্ডল অন্ধকারের মতো কালো হয়ে গেল। তুমি যদি এভাবে নাইলাকে অপমান করতে থাকো, তবে আমি এই মুহূর্তেই এখান থেকে চলে যাব। তাকে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে দেখে সিন্ডি চিৎকার করে উঠল, তুমি একদম এক কদমও নড়বে না। ক্লার্ক তার মায়ের সেই চিৎকারকে সম্পূর্ণ উপেক্ষা করে দরজার দিকে এগিয়ে যেতে লাগল। প্রচণ্ড রেগে গিয়ে সিন্ডি দ্রুত গিয়ে দরজার সামনে পথ আটকে দাঁড়াল। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি এই ঘর থেকে বের হতে পারবে, এমনটা ভুলেও ভেবো না। মায়ের এমন যুক্তিহীন ও একগুঁয়ে আচরণ দেখে ক্লার্ক সম্পূর্ণ নির্বিকার মুখে দাঁড়িয়ে রইল। তুমি আর কি বলতে চাও? তুমি কি এভাবেই নিজের চোখের সামনে নিজের আপন আঙ্কেলের সাথে ওকে পরকিয়া করতে দেবে? সিন্ডি জেরা করার মতো করে জিজ্ঞেস করল। আমি তোমাকে ইতিমধ্যেই বলেছি, নাইলা আঙ্কেল ড্যামনকে বিন্দুমাত্র পছন্দ করে না। আঙ্কেল ড্যামন নিজেই ওর পেছনে পড়ে রয়েছে, ক্লার্ক উত্তর দিল। সিন্ডি এই কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারল না। ড্যামন চাইলে যেখানে যেকোনো নারীকে নিজের হাতের মুঠোয় পেতে পারে, সেখানে সে কেন একজন বিবাহিত নারীর প্রতি আগ্রহী হতে যাবে? কে কার পেছনে লেগেছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু এই বিষয়টিকে এভাবে সহজে ছেড়ে দেওয়া যায় না। সিন্ডি চিৎকার করে বলল। ক্লার্কের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল, তার কণ্ঠস্বর মুহূর্তের মধ্যে বরফশীতল রূপ নিল। তুমি আমার কাছ থেকে এখন কি আশা করো? আঙ্কেল ড্যামন খুব ভালো করেই জানে যে জর্ডিনের পেটে আমার সন্তান রয়েছে। তোমার কি মনে হয় এই নোংরা বিষয়গুলো সবার সামনে জানাজানি হলে আমার কোনো লাভ হবে?
নাইলার প্রতি ড্যামনের এই দুর্বলতার কথা বাইরে প্রকাশ পেলে কারো কোনো উপকার হবে না। বরং এই মুহূর্তে পরিস্থিতি যেভাবে আছে সেভাবেই চেপে রাখাটা তাদের সবার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সিন্ডি নিজের দাঁত কিরমির করল। তাহলে আমরা কি আমাদের নাকের ডগায় বসে ওদের এই অবৈধ সম্পর্ক এভাবেই চলতে দেব? মা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, নাইলা আঙ্কেল ড্যামনকে পছন্দ করে না এবং আমি তাদের মধ্যে তেমন কিছুই ঘটতে দেব না। ক্লার্ক বেশ জোর দিয়ে পাল্টা জবাব দিল। তুমি এত নিশ্চিত হচ্ছ কিভাবে? তুমি কি নাইলার গায়ে কোনো ট্র্যাকার লাগিয়ে রেখেছ? সিন্ডি প্রশ্ন ছুড়ে দিল। নাইলা ড্যামনের সাথে ফ্লার্ট করার দুঃসাহস দেখাচ্ছে, এই চিন্তাটা মাথায় আসতেই সিন্ডি রাগে ফেটে পড়ছিল। সে প্রথম দিন থেকেই জানত যে এই নাইলা মেয়েটা কোনো কাজের নয়, এক নম্বরের অলক্ষী। এটা আমার ব্যক্তিগত সমস্যা, এই নিয়ে তোমার এত চিন্তা না করলেও চলবে, ক্লার্ক শটান জানিয়ে দিল। সেভাবেই চেপে রাখাটা তাদের সবার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সিন্ডি নিজের দাঁত কিরমির করল। তাহলে আমরা কি আমাদের নাকের ডগায় বসে ওদের এই অবৈধ সম্পর্ক এভাবেই চলতে দেব? মা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, নাইলা আঙ্কেল ড্যামনকে পছন্দ করে না এবং আমি তাদের মধ্যে তেমন কিছুই ঘটতে দেব না। ক্লার্ক বেশ জোর দিয়ে পাল্টা জবাব দিল। তুমি এত নিশ্চিত হচ্ছ কিভাবে? তুমি কি নাইলার গায়ে কোনো ট্র্যাকার লাগিয়ে রেখেছ? সিন্ডি প্রশ্ন ছুড়ে দিল। নাইলা ড্যামনের সাথে ফ্লার্ট করার দুঃসাহস দেখাচ্ছে, এই চিন্তাটা মাথায় আসতেই সিন্ডি রাগে ফেটে পড়ছিল। সে প্রথম দিন থেকেই জানত যে এই নাইলা মেয়েটা কোনো কাজের নয়, এক নম্বরের অলক্ষী। এটা আমার ব্যক্তিগত সমস্যা, এই নিয়ে তোমার এত চিন্তা না করলেও চলবে, ক্লার্ক শটান জানিয়ে দিল। সিন্ডির মুখমণ্ডল রাগে একদম লাল হয়ে গেল। সে নিজের ছেলের ভালো চেয়ে সাহায্য করতে এসেছিল, আর তার বদলে তাকে এমন রূঢ় কথা শুনতে হল। ঠিক আছে, খুব ভালো, এখন থেকে আমি নিজের চরকায় তেল দেব। তোমার এখন বড় বড় ডানা গজিয়েছে, তাই তোমার লাইফে আমার মাথা গলানোর আর কোনো প্রয়োজন নেই। তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি আর কোনো কিছুতেই হস্তক্ষেপ করব না, সিন্ডি হাল ছেড়ে দেওয়ার মতো করে বলল। ক্লার্ক তার কথার কোনো উত্তর দিল না। সে তার মাকে একপাশে সরিয়ে দিয়ে হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দরজার কাছে পৌঁছাতেই তার সাথে সাইরাসের দেখা হল। ক্লার্ক অত্যন্ত গম্ভীর ও কালো মুখে তাকে উদ্দেশ্য করে বলল, বাবা। সাইরাস খুব ভালো করেই জানত যে ক্লার্ক তাকে মনে মনে কতটা অপছন্দ করে। তাই সে কেবল আলতো করে মাথা নেড়ে তাকে পাশ কাটিয়ে ভিলার ভেতরে প্রবেশ করল। দরজা খোলার সাথে সাথেই সে দেখতে পেল, সিন্ডি অত্যন্ত হতাশ ও ক্ষুব্ধ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে লবিতে দাঁড়িয়ে আছে। তুমি এখানে এভাবে ভূত সেজে দাঁড়িয়ে আছো কেন? সাইরাস জিজ্ঞেস করল। সাইরাসকে সামনে দেখামাত্রই সিন্ডির মুখের ভাব আরও বেশি বিগড়ে গেল। আমি আর কি করব? তোমার গুন্ধর ছেলের বউ তার পিঠে ছুরি মেরে অন্য পুরুষের সাথে ঢলাঢলি করছে, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কেন দাঁড়িয়ে আছি? সে ঝাঝালো গলায় বলল। সাইরাস চোখ রাঙিয়ে তাকাল। আসলে কি ঘটছে, যা বলার পরিষ্কার করে বলো। সিন্ডি হাসপাতালের ঘরের বাইরে দাঁড়িয়ে ড্যামন ও নাইলার মধ্যে যে কথোপকথন শুনেছিল, তার সাথে নিজের মতো করে আরও কিছু রং চড়িয়ে পুরো বিষয়টি সাইরাসের কাছে গুছিয়ে বলল। সব কথা শেষ করে সে এক শীতল বিদ্রূপের হাসি হাসল। ওই মেয়েকে সামনার পরিবারের বউ করে আনাটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ও জঘন্য ভুল সিদ্ধান্ত। শুরুতে নিজের ছেলের বউ পরকিয়া করছে এমন কথা শুনে সাইরাস প্রচণ্ড রেগে গিয়েছিল। কিন্তু যখন সে জানতে পারল যে এই বিষয়ের সাথে ড্যামনের নাম জড়িয়ে রয়েছে, তখন তার মুখের রাগ আচমকা এক কুটিল ভাবনায় রূপ নিল। সে বেশ কিছুদিন ধরে কোম্পানির জন্য প্রয়োজনীয় ফান্ডের ব্যবস্থা করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এ বিষয়ে সে যখন ড্যামনের সাথে কথা বলেছিল, তখন ড্যামন তাকে সাহায্য করার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি। কিন্তু ড্যামনের মনে যদি সত্যিই নাইলার জন্য কোনো দুর্বলতা থেকে থাকে, তবে সে এই সুযোগটিকে নিজের স্বার্থে খুব চমৎকারভাবে ব্যবহার করতে পারে। সে যদি কোনোভাবে নাইলাকে ড্যামনের বিছানা পর্যন্ত পৌঁছে দিতে পারে, তবে ড্যামনের কাছ থেকে কোম্পানির জন্য মোটা অঙ্কের ফান্ড বা সামনার গ্রুপের জন্য একটি বড় সহায়ক কোম্পানি হাতিয়ে নেওয়া কোনো ব্যাপারই হবে না। সাইরাসকে এভাবে গভীর চিন্তায় মগ্ন হয়ে নীরব থাকতে দেখে সিন্ডি অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, তুমি এই নোংরা বিষয় নিয়ে এখন কি করার কথা ভাবছ? সাইরাস চোখ রাঙিয়ে নিচু গলায় বলল, তোমাকে এই নিয়ে চিন্তা করতে হবে না। আমি নিজেই এর একটা ব্যবস্থা করছি। সিন্ডি ক্ষণিকের জন্য কিছুটা থতমত খেয়ে গেল, তারপর ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল,
তুমি আসলে কি করার পরিকল্পনা করছো? তুমি শুধু তোমার ওই বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি আর সামাজিক অনুষ্ঠানগুলোতেই মনোযোগ দাও। বাকি সব আমার ওপর ছেড়ে দাও। এটুকু বলে সাইরাস তাকে পাশ কাটিয়ে নিজের স্টাডি রুমের দিকে হেঁটে গেল। ঘরের ভেতরে গিয়ে সাইরাস খানিকক্ষণ গভীরভাবে চিন্তা করল। আগামী মাসে ম্যারির জন্মদিন, সে বুঝতে পারল এই সুযোগটিকে সে খুব চমৎকারভাবে নিজের স্বার্থে ব্যবহার করতে পারবে। ততদিনে ড্যামন এবং নাইলা যদি একসাথে জড়ো হয়, তবে সে সেই পরিস্থিতির ফায়দা তুলে ড্যামনকে ব্ল্যাকমেইল করতে পারবে, যাতে সে কোম্পানির জন্য প্রয়োজনীয় ফান্ডের ব্যবস্থা করে দেয়। মাথায় এই নিখুঁত পরিকল্পনাটি আসতেই সাইরাস স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতদিনের ফান্ডের অভাব নিয়ে তার মনের ভেতরের সমস্ত হতাশা ও ক্ষোভ এক নিমেষেই কর্পূরের মতো উড়ে গেল। তার কাছে নারীরা ছিল কেবলই ভোগের বস্তু এবং নিজের স্বার্থ হাসিলের হাতিয়ার। যতক্ষণ না পর্যন্ত তারা কোনো বড় উদ্দেশ্যে কাজে লাগছে, ততক্ষণ সে নিজের যা প্রয়োজন তা আদায়ের জন্য তাদের ব্যবহার করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। এমনকি ড্যামনের মনে যদি সিন্ডির জন্যও কোনো দুর্বলতা থাকত, তবে সাইরাস সিন্ডিকে ড্যামনের বিছানায় পাঠাতেও দুবার ভাবত না, আর তার পরের পরিস্থিতি না হয় পরেই সামাল দেওয়া যেত। আর ক্লার্কের কথা ভাবলে সাইরাস ভবিষ্যতে তার ছেলের জন্য আরও উপযুক্ত ও আরও বড় ঘরের কোনো পাত্রী খুঁজে বের করে বিয়ে দিয়ে দেবে। এদিকে প্রসপেক্টাস টেকনোলজির সিও অফিসে স্পেন্সার যখন কিছু জরুরি নথিপত্র নিয়ে ঘরের ভেতর প্রবেশ করল, সে লক্ষ্য করল ড্যামন ভ্রু কুঁচকে গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। মিস্টার সামোনার, এগুলো আজকের রাতের মধ্যে শেষ করতে হবে এমন কিছু জরুরি ফাইল, স্পেন্সার তাকে মনে করিয়ে দিল। ওগুলো ওখানেই রেখে যাও, ড্যামন বলল। স্পেন্সার মাথা নাড়ল, নথিপত্রগুলো টেবিলের ওপর নামিয়ে রেখে চলে যাওয়ার জন্য দরজার দিকে ঘুরল। সে দরজার কাছাকাছি পৌঁছানো মাত্রই ড্যামন তাকে পেছনে থেকে ডেকে উঠল, ও শোনো, তোমাকে আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। স্পেন্সার ঘুরে দাঁড়াল। জি বলুন, কি বিষয়? সে মনে মনে ভাবল, ড্যামন কি তার কাজের মধ্যে এমন কোনো বড় ভুল বা খামতি খুঁজে পেয়েছে যা সে নিজে খেয়াল করতে পারেনি? মেয়েরা কি সবাই আসলেই বিয়ে করতে চায়? ড্যামন আচমকা প্রশ্ন করল। স্পেন্সার চরম আকাশ থেকে পড়ল। সেই স্বপ্নেও কখনো ভাবেনি যে ড্যামনের মতো একজন মানুষ এই ধরনের ব্যক্তিগত বিষয়ে কোনোদিন আগ্রহ দেখাবে। ড্যামন সবসময় নিজের কোম্পানির উন্নতি আর ব্যবসা নিয়েই ব্যস্ত থাকে, ব্যক্তিগত জীবন নিয়ে সে কখনোই মাথা ঘামায় না। যেহেতু এটা কোনো ক্ষণিকের খামখেয়ালিপনা নয়, তাই এর সাথে নিশ্চয়ই সম্প্রতি হাসপাতালে নাইলার সাথে তার ঘটে যাওয়া সাক্ষাতের কোনো সম্পর্ক রয়েছে। খানিকটা সময় চুপ থাকার পর স্পেন্সার উত্তর দিল, আমার মনে হয় হ্যাঁ, সবাইই চায়। মেয়েদের জীবনের এই অল্প বয়সের সময়টুকু বড্ড মূল্যবান। আমার প্রাক্তন প্রেমিকা সবসময় আমাদের ভবিষ্যৎ আর বিয়ে নিয়ে নানা গল্প করত। তাহলে সে তোমার প্রাক্তন হয়ে গেল কেন? ড্যামন আবার জিজ্ঞেস করল। কারণ আমি নিজে তখন বিয়ে করতে চাইনি, আর আমি ওর মূল্যবান সময় নষ্ট করতে চাইনি, স্পেন্সার উত্তর দিল। ড্যামন নিজের ভ্রু কুঁচকাল, তার কণ্ঠস্বর বেশ গম্ভীর শোনাল। বুঝতে পেরেছি, তুমি এখন নিজের কাজে ফিরে যেতে পারো। অফিস ঘরটিতে যখন আবার গভীর নীরবতা নেমে এল, ড্যামনের দৃষ্টি যেন কোনো এক দূর অজানায় হারিয়ে গেল। সে অবচেতনভাবেই নিজের আঙুল দিয়ে টেবিলের ওপর মৃদু টোকা দিতে লাগল। সে নিজের জীবনে এর আগে কখনো বিয়ে নিয়ে গুরুত্ব দিয়ে ভাবেনি এবং ভবিষ্যতে কাউকে বিয়ে করার কোনো পরিকল্পনাও তার ছিল না। তার কাছে দুজন মানুষের মধ্যকার পারস্পরিক ভালোবাসা আর আনন্দের মুহূর্তগুলোই যথেষ্ট ছিল। যদিও সে মনে মনে নাইলাকে নিজের করে পেতে চেয়েছিল, কিন্তু তাকে বিয়ে করার কোনো ইচ্ছে তার বিন্দুমাত্র ছিল না। সর্বোপরি, একটা বিয়ের সার্টিফিকেট কখনো মানুষের বিশ্বস্ততার নিশ্চয়তা দিতে পারে না, যদি দিতই, তবে ক্লার্ক এবং সাইরাস কখনোই অন্য নারীর সাথে পরকীয়ায় জড়াত না। সে নিজের মনের ভাব বুঝতে পারল যে সে নাইলাকে পছন্দ করলেও তার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়াটা তার নিজের নীতির বাইরে। সবকিছুর ভালো মন্দ বিচার করে সে সিদ্ধান্ত নিল যে নাইলার প্রতি তার এই অনুভূতি আরও গভীর হওয়ার আগেই এই সম্পর্কের এখানেই ইতি টানা ভালো। সে নাইলাকে তার মনের মতো করে যা চায় তা দিতে পারবে না, আর এভাবে সম্পর্ক টিকিয়ে রাখলে তা কেবল নাইলাকে আরও বেশি কষ্টই দেবে। ড্যামন ইন্টারকম লাইনের মাধ্যমে ভেতরে কল করল এবং নির্দেশ দিল, হাসপাতালে নাইলার দেখভালের জন্য একজন ভালো সেবিকা নিয়োগ করো। আর সে যতদিন হাসপাতাল থেকে ছুটি না পাচ্ছে, ততদিন যেন প্রতিদিন নিয়ম করে তার জন্য পুষ্টিকর খাবার পাঠানো হয়। স্পেন্সার ড্যামনের এমন আকস্মিক অনুরোধে কিছুটা বিভ্রান্ত হলেও দ্রুত উত্তর দিল,
ঠিক আছে মিস্টার সামোনার, আমি এখনই এর ব্যবস্থা করছি। ফোনটি রাখার পর ডেমন নিজের মনের ভেতরের সমস্ত অস্বস্তি একপাশে সরিয়ে রেখে আবার মনোযোগ দিয়ে ফাইলগুলো দেখতে শুরু করল। পরবর্তী কয়েকটা দিন ক্লার্ক বা ডেমন তাদের কেউই হাসপাতালে নাইলাকে দেখতে এল না। নাইলাও এতে মনে মনে বেশ শান্তি পেল। সে ডাক্তার এবং নার্সদের দেওয়া সমস্ত পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করতে লাগল, যেমন রাতে তাড়াতাড়ি ঘুমানো, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, নিয়ম করে ওষুধ খাওয়া এবং সময়মতো নিজের ক্ষতস্থানের ড্রেসিং পরিবর্তন করা। তার শরীরের ক্ষত খুব দ্রুতই শুকিয়ে উঠছিল। যেহেতু তার চেকআপের অ্যাপয়েন্টমেন্ট এই হাসপাতালেই নির্ধারিত ছিল, তাই সে নিজের সুস্থতার পাশাপাশি সেই পরীক্ষাগুলোও করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল। নাইলা সিন্ডিকে বিন্দুমাত্র বিশ্বাস করত না, কিন্তু সে এটা জানত না যে তার এই শারীরিক পরীক্ষার রিপোর্ট সম্পন্ন হওয়া মাত্রই সেই গোপন তথ্যটি মুহূর্তের মধ্যে অন্য এক তৃতীয় ব্যক্তির হাতে গিয়ে পৌঁছাবে। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না প্লিজ। তোমাদের লাইক কমেন্টে অনুপ্রেরণা আরও বাড়ে গল্প লিখতে। আল্লাহ হাফেজ।